আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেমন আছেন, যেখান থেকে আমাকে দেখছেন অনেক বেশি ভালো আছেন না? তো যাই হোক, আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আপনারা হেডিংয়ে যেরকম দেখেছেন সেরকমই। তো চলুন তাহলে। তার আগে আরেকটা কথা বলি। রাতের বেলা আমি একটু পেঁপে খাই, পাকা পেঁপে খাওয়ার পরে। তো সেটা এখন কেটে নিয়ে নিয়েছি, আপনাদের সাথে কথা বলতে বলতে কথা বলবো আর পেঁপে খাবো। পাকা পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, ঠিক আছে? তো যেটা দিয়ে আমি স্টার্ট করছি, আজকে একজন মানুষের বক্তব্য আমি শুনেছি। কার বিষয়ে? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে কঠিনভাবে থ্রেট দিয়েছেন। তো এটা নিয়ে আমি খুব চিন্তিত। তো সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলাপ করব। আপনারা এই বিষয়ে কতদূর কি জানেন বা আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। উনি প্রথমে যেটা বলেছেন, এই সরকারের যারা উপদেষ্টা হয়েছেন তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 15 ইয়ার্সে ওনারা কি করেছেন এই সরকারের উপদেষ্টারা। এখন আপনারা একটা এনজিও মার্কা সরকার গঠন করে একটা ভাগ বটোয়ারার ক্ষেত্র বসাবেন। যেমন গঠন করেছি, নামাইতেও বেশি সময় লাগবে না। ঠিক আমি যেভাবে বলছি ঠিক এভাবে উনি বলেছেন। আরও আছে, কথা যদি না শুনে তাহলে 1 মাস পরে থেকে আন্দোলন শুরু করব। গুটি কয়েক সমন্বয়কে নিয়ে আপনারা ভেবেছেন দেশ পরিচালনা করবেন? সমন্বয়কদের কথা বলা হয়েছে, যাদের জন্য 5 তারিখ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে অন্য দেশে যে আশ্রয় নিয়েছেন। যদি উনি না যেতেন প্রচুর মানুষের প্রাণ হারাতে হতো। ওই দিনটা এমনই একটা দিন ছিল। তো যাই হোক, সেই 5 তারিখের পরে 8 তারিখে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেন এবং এখন পর্যন্ত আর্মিদের বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করে চলছেন। ঠিক আছে, এরপর আসি উনি আরও কি বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস না, আমি যার কথা বলছি তিনি অন্য একজন ব্যক্তি, তার নামটা আমি বলবো, একটু ধৈর্য ধরেন। আগে আমি বলছি সে কি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উদ্দেশ্য করে। উনি বলছেন, এখন ডাক দেন তো দেখেন সমন্বয়কদের পেছনে 1000 মানুষ পান কিনা। আসলে কি এটা সত্যি? সমন্বয়কদের পেছনে কি 1000 মানুষ পাওয়া যাবে? এইটা কি চারটাখানা ব্যাপার যে কয়েকজন ছাত্র ডাক দিয়েছে আর গণ আন্দোলন হয়ে গেছে, এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে? হ্যাঁ, আমাদের কি কোনো ভূমিকা নেই? এটাই উনি বোঝাতে চেয়েছেন। আন্দোলনের তো একটা প্রেক্ষাপট ছিল, গত 1.5 দশকে রচনা হয়েছে এই প্রেক্ষাপট ধীরে ধীরে ধীরে। আচ্ছা, একটু পেঁপেটা খেয়ে নিই, তারপর আবার বলছি। আগে মাথা ঠান্ডা রাখতে হবে, পেট ঠান্ডা রাখতে হবে, তারপর কথা বলতে হবে, তাই না? তোমার আবার ভুল বলে ফেলতে পারেন। উনি বলছেন, একটা ঘটনা সুতো দিয়ে গেথে 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 এই আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে এবং তার পেছনে আমাদের আমার না, যিনি বলছেন তার নামটা আমি বলছি, আসছি। এবং এর পেছনে আমাদের অর্থ, শ্রম, সময় অনেক কিছু আমরা খরচ করেছি এবং খরচ করে গণ অভ্যুত্থান সম্ভব হয়ে। রাজনীতিতে একসাথে চলতে গেলে অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কই টেকে না। মান অভিমান বিরোধ এসবকে কেন্দ্র করে অনেক সময় সংসারই ভেঙে যায়, তাই নাকি? আমার অবশ্য জানা নাই, বিয়ে শাদী করি নাই তো। উনি যেটা এবার টু দ্য পয়েন্টে এসেছেন সেটা হচ্ছে, বিএনপি জামাতের মতো শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সাকসেসফুল করা যেত না। আপনারা কি ওনার সাথে একমত হলে কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে
আমরা তো কথা বলেছি তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথে কোথায় ফাইন্যান্স লাগবে, কোথায় টাকা লাগবে, কোথায় প্রতিরোধ গড়ে তুলতে হবে, সব বিষয়ে আমরা আলোচনা করেছি। তো এটা একটা মানে অহেতুক একটা কথা যে আন্দোলনের মাস্টার মাইন্ড একজন ছিল বা 10 জন ছিল বা 5 জন ছিল, এটা একেবারেই একটা মানে অস্বাভাবিক কথা। এই কথার সাথে যে ব্যক্তি এই কথাগুলো বলছেন সে একেবারেই একমত নন। উনি একটা রাজনৈতিক দলের খুব বড় একজন নেতা, ওনার নামটা আমি বলছি আসছি। এই যে ছাত্ররা, এই যে সমন্বয়করা, কেউ শিবির করে, কেউ ছাত্রদল করে, কেউ একেবারেই জেনারেল ছাত্রছাত্রী। এই আন্দোলন যারা করেছে তারা কি একেবারে পীর ওলি আউলিয়া হয়ে গেছে বলে আপনারা মনে করেন? উনি বলছেন এই আন্দোলনের প্রথম দিকে কি গণতন্ত্র, ভোটাধিকার, দেশ উদ্ধারের আন্দোলন ছিল? মোটেও না। এটা প্রথম দিকে একটা সিম্পল ছাত্রদের একটা চাওয়া ছিল, সেটা হচ্ছে কোটা আন্দোলন। সরকারি চাকরির একটা ইস্যুর আন্দোলন ছিল, যেটা আমরাও করেছিলাম একসময়। সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়করা করেছে, এই জাতীয় ফালতু কথা এগুলো। মানে আমি বলছি না, উনি বলছেন। এখন যদি আমরা এই যে সরকার বসিয়ে কালকে নির্বাচন চাই, তাহলে কি কালকে অসুখ সেরে যাবে? আমরা সেটাও বলছি না। অনেকে ধরেন গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা বোঝেন তো না? ভাগ বটরার খিদা। এই ক্ষুধা নির্বাচন দিলেও কাজ হবে না। নির্বাচন দিলেও এই ক্ষুধা নিয়ে তারা গোগ্রাসে দেশটাকে গিলতে যাবে। উনি সেটাই বলছেন। জাতিসংঘ থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফিরে আসলে তাকে অবশ্যই বলবেন উনি যে এই কাঠামোকে পরিবর্তন করে একটা বর্ধিত সাংগঠনিক সুন্দর কাঠামো, মানে যেভাবে ওনারা প্ল্যান চাচ্ছেন, মানে করাতে চাচ্ছেন, ঠিক সেইভাবে একটা সুন্দর কাঠামো তৈরি করবে। মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের সাথে বসে সরকার আলোচনা করবে, তাদের সাথে রিপ্রেজেন্ট করবে, দেন একটা মানে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথাবার্তা বলে একটা মানে জনগণের চাহিদা অনুযায়ী, পলিটিক্যাল পার্টিগুলোর চাহিদা অনুযায়ী একটা সুন্দর কাঠামো সরকার তৈরি করবে। ঠিক আছে? এটা আমি বলিনি, উনি একটা শক্ত সরকার তৈরি করেন এবং রাজনৈতিক দলগুলো সেভাবে আপনাকে সহযোগিতা করতে রেডি। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি যদি আপনার বিরূপ মনোভাব থাকে, আর ছাত্র সমন্বয়করা যদি এসপি ডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের গার্ড অফ অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না, মানে চুপ থাকবে না। ঠিক আছে? তাদের মধ্যে আবার শঙ্কা তৈরি হবে, যেটা আবার কোন জমিদার, নতুন কোন জমিদার তৈরি হচ্ছে। উনি চাচ্ছেন একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, ইনক্লুসিভ পার্লামেন্ট। ইনক্লুসিভ পার্লামেন্টটা কি? আচ্ছা, মনে হয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, ইনক্লুসিভ পার্লামেন্ট, আচ্ছা হতে পারে। যাই হোক, উনি যেটা বলছেন যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে হবে। পার্বত্য চট্টগ্রামের এই ঘটনাকে কি আপনাদের কোনো নর্মাল ঘটনা মনে হয়? মানে পার্বত্য চট্টগ্রামে একটা গন্ডগোল হচ্ছে, আপনারা জানেন, সবাই জানে, দেশবাসী সবাই জানে। তো পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে অস্ত্রশস্ত্র কে দিয়েছে আপনাদের কি মনে হয়? ভারত মুক্তিযুদ্ধের পর থেকে ওই অঞ্চলকে, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এটা উনি বলছেন। সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 13 মিনিট মাইকেল চাকমার ভাষণ শুনলাম। তার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে। আপনারা তার বক্তব্যটা শুনবেন, আমি যদিও এখনো শুনিনি, মানে মাইকেল চাকমার বক্তব্যটা। তিনি নাকি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশে কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দেবে? আসলে উনি স্বায়ত্তশাসন চেয়েছেন কিনা আমি কিন্তু দেখিনি এখন পর্যন্ত। আপনি মানে
আপনারা দেখে নেবেন। তো এই আর কি। আর যদি কমেন্ট বক্সে জানাবেন যদি ওই নিউজটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া। তারা ওখানে সেটেলার বাঙালি বলে ওনাদেরকে সরিয়ে আনার চেষ্টা করছেন। কারা? বাংলাদেশের মানুষের বাংলাদেশের যে কোনো প্রান্তে ভূমি কেনার অধিকার রয়েছে। তারা যেমন একটা নতুন শব্দ তৈরি করছে, সেটেলার বাঙালি আর পাহাড়ি। ভাবটা তাদের এমন যে ওখানে ওই জায়গাটা তাদের বাপ দাদার, ওখানে আর কেউ যেতে পারবে না। মানে ওনারা এরকম ভাব করছেন পাহাড়ি যারা আছেন, ঠিক আছে? সুতরাং এটা একটা ষড়যন্ত্র। এই ধরনের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই সরকার যদি নড়বড়ে সরকার হয় তাহলে তো সেটা পারবে না, মানে এই ষড়যন্ত্রটাকে রুখে দিতে পারবে না। এই সরকারে যারা সামরিক বাহিনী আছে তাদেরকেও বলবো যে নির্বাচন পরে আগে এগুলো ঠিক করতে হবে। আপনারা পাহাড়ে মনোযোগ দেন। পাহাড় থেকে সশস্ত্র আন্দোলনকারী যে গোষ্ঠীগুলো আছে সেই গোষ্ঠীগুলোকে পাহাড় থেকে সম্পূর্ণ নির্মূল করতে হবে। এখন আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আপনারা পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে মুক্ত করেন। কিন্তু অবশ্যই একজন নিরপরাধ পাহাড়ি মানুষ যেন অপমানিত না হয়, লাঞ্ছিত না হয় এবং হয়রানির শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। মানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে উনি এই কথাগুলো বলছেন। এই কারণেই আমরা বলছি সরকারকে শক্তিশালী হওয়ার জন্য রাজনৈতিক সমঝোতা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। আওয়ামী লীগের মতো প্রতীত সংগঠন থেকে জয় বলেছে, মানে উনি সজীব ওয়াজেদ জয়ের কথা বলছেন। তারা বলেছেন সংস্কারে তাদের মতামত নেওয়া দরকার। উনি বলছেন এইসব হবে না, যারা XYZ মানে যা যা বলেছে একটু নেগেটিভ কথাবার্তা বলেছে সেটার আমি না। তার মানে মুদ্রা কথা উনি যেটা বোঝাতে চেয়েছেন, টোটাল কথাটা এটা, আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি, জামাত ইসলাম এবং ওনার নিজের সংগঠন এইটা নিয়ে উনি সরকারকে সহযোগিতা করতে চাচ্ছেন এবং উনি বলছেন এই দলগুলোর পরামর্শ নিয়েই সরকার যেন কাজ করে, সরকার যেন প্রতিটা স্টেপ ফেলে। তো আপনাদের দর্শক কি মতামত জানাবেন অবশ্যই। আপনাদের মতামত কি তাই? আচ্ছা, উনি হচ্ছেন কে সেটাই। উনি হচ্ছেন ভিপি নুরুল হক নূর। তো নূর ভাই এই কথাগুলো বললেন, এই কথাগুলো আপনাদের কেমন লাগলো? আমি ওনার কথাগুলোই জাস্ট ব্যাখ্যা করেছি। উনি সময় টিভিতে আমি আজকে ওনার একটা এই ধরনের বক্তৃতা শুনেছি। বক্তৃতাটা উনি কোথায় দিয়েছেন এটা আমি ঠিক বলতে পারবো না, বাট আমি একটা ছবি দিয়ে দেবো ওনার বক্তৃতার আমার ইয়েতে, মানে কি বলবো, যখন আমি ভিডিওটা আপলোড করব তখন ছবিটা দিয়ে দেবো, এই আর কি। তো আপনাদের মতামত জানাবেন ওনার বক্তব্যের সাথে আপনারা একমত কিনা না ভিন্ন মত, সেটা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো জানলে আমার ভালো লাগবে যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন, আমি কি বলতে চাচ্ছি বা উনি কি ব্যাখ্যা দিয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানলে ভালো লাগবে, এই আর কি। আর ওই যে প্রতিদিন রাতে আপনাদের সাথে কথা না বললে একটু ভালো লাগে না, তাই আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমার নিউজগুলো দেখেন, এই জন্য আপনাদের কাছে আমি থ্যাঙ্কস। এবং আপনাদের কাছে আমি সত্যি আপনাদের কাছে পেয়ে, মানে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কাছে পেয়ে আমি সত্যি সত্যি অনেক বেশি খুশি। তো আপনারা আমাকে এভাবে সহযোগিতা করে যাবেন, সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে সামনের পথগুলো পাড়ি দিতে চাই। এই আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই পৃথিবীতে সম্ভব না। মানুষ মানুষকে সাহায্য করবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই নিয়ম। সবার উপরে মানুষ সত্য, যে যে দলের হই, যে মতেরই হই, যেটা ভালো ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আমরা সেটা বলার চেষ্টা করি, সেটা বলার প্র্যাকটিস করি, এই আর কি। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন প্রতিদিন আপনাদের সাথে কথা বলতে আসতে পারি, ঠিক আছে? তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটা ঘন্টি বাজবে, বেল আইকন, ওটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।